নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা একাধারে ভীষণ গুরুত্বপূর্ণ আর চমকপ্রদ। আজ আমরা তথ্য ও প্রমাণের ভিত্তিতে একেবারে গভীরে গিয়ে বিশ্লেষণ করব টমাস ম্যাকলের ১৯০০ শতকের শিক্ষা সংস্কার এবং প্রাচীন ভারতের গুরুকুল ব্যবস্থার মধ্যে থাকা কাঠামোগত পার্থক্যগুলোকে। এই বিশ্লেষণটি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একদম স্পষ্ট বাংলা ভাষায় তৈরি করা হয়েছে, আর বিশ্বাস করুন, খুঁটিনাটি কোনো তথ্যই বাদ দেওয়া হয়নি। ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক সবার জন্য এটা একটা সম্পূর্ণ গাইড হতে চলেছে, যাতে এই বিষয়টা নিয়ে আর অন্য কোথাও যাওয়ার প্রয়োজনই না পড়ে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের এই সম্পূর্ণ আলোচনাকে আমরা খুব সহজভাবে মূলত ৬টা ধাপে সাজিয়েছি। প্রথমে ম্যাকলের ব্যবস্থা, তারপরের অর্থনৈতিক প্রভাবের দাবি, এরপর গুরুকুল বনাম আধুনিক স্কুল, তারপর জীবনব্যাপী শিক্ষা ও মূল্যবোধ, পঞ্চম ধাপে পরিবেশ ও স্বনির্ভরতা এবং সবশেষে উপসংহার ও কৃতজ্ঞতা। চলুন আমাদের প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক, ম্যাকলের শিক্ষা ব্যবস্থা এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট। সময়টা একটু পিছিয়ে নিয়ে যায়, কেমন? ১৮৩৩ সাল টমাস ব্যাবিংটন ম্যাকলে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে শিক্ষা সংস্কার নিয়ে একটা যুগান্তকারী ভাষণ দিলেন। তার মূল লক্ষ্যটা শুনলে হয়তো একটু অবাক হবেন। তিনি চেয়েছিলেন এমন একদল ভারতীয় তৈরি করতে যারা রক্তে ও বর্ণে ভারতীয় হলেও রুচি, মত, নৈতিকতা এবং বুদ্ধিমত্তায় হবে সম্পূর্ণ ইংরেজ। এরপর এই লক্ষ্য নিয়ে ১৮৩৫ সালে ভারতে ইংরেজি শিক্ষা ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয়। সূত্র বলছে, ম্যাকলে মনে করতেন এই ব্রিটিশ শিক্ষার মাধ্যমে ভারতীয়দের তথাকথিত কুসংস্কার থেকে মুক্ত করা সম্ভব। ম্যাকলের চিন্তাভাবনা ঠিক কতটা চরম ছিল সেটা তার একটা বিখ্যাত বা বলা ভালো অত্যন্ত বিতর্কিত উক্তি থেকে একদম পরিষ্কার হয়ে যায়। তিনি প্রকাশ্যেই দাবি করেছিলেন যে সংস্কৃত বা আরবি ভাষায় লেখা সমস্ত বইয়ের চেয়ে নাকি ইংরেজি সাহিত্যের একটা মাত্র তাক অনেক বেশি মূল্যবান। বুঝতেই পারছেন, এই যুক্তিটাকেই হাতিয়ার করে সেই সময় ঐতিহ্যবাহী ভাষার বদলে ইংরেজিকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, কেবল ইতিহাসের পাতায় থাকা যুক্তিগুলোকে আপনাদের সামনে তুলে ধরছি। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে। এই কাঠামোগত পরিবর্তনের অর্থনৈতিক প্রভাবের দাবিগুলো ঠিক কী ছিল? এখানকার পরিসংখ্যানগুলো দেখলে আপনি সত্যি চমকে যাবেন। সূত্র অনুযায়ী ১৮৩৩ সালে যখন ম্যাকলে ওই ভাষণ দিচ্ছেন, তখন পুরো বিশ্বের মোট জিডিপিতে ভারতের একার অবদান ছিল প্রায় ১৮%, যেখানে যুক্তরাজ্যের অবদান ছিল ৩%-এরও কম। কিন্তু ১৯৪৭ সালে ভারত যখন স্বাধীন হচ্ছে, তখন পরিস্থিতিটা দেখুন, পুরো উল্টে গেছে। ভারতের জিডিপি হুড়মুড় করে নেমে এলো ২-৩%, আর যুক্তরাজ্যের জিডিপি বেড়ে দাঁড়ালো ১২%। বিশ্লেষণে এই বিপুল অর্থনৈতিক পতনের পেছনে সরাসরি তৎকালীন ওই নতুন শিক্ষা ব্যবস্থাকেই দায়ী করা হয়েছে। এর পাশাপাশি সূত্র থেকে আরও কিছু দারুণ তথ্য জানা যাচ্ছে। ১ থেকে ১০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন ভারতের বিশ্ব জিডিপিতে অবদান ছিল প্রায় ৩৫%। ভেবে দেখুন একবার, সেই যুগে সংস্কৃত তো কেবল একটা সাধারণ ভাষাই ছিল না, এটি ছিল গণিত, জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা বিজ্ঞানের মতো অত্যন্ত উন্নত বিষয়গুলোর মূল মাধ্যম। আর মজার ব্যাপার হলো, এমনকি আজকের এই আধুনিক ইংরেজি শব্দভাণ্ডারের একটা বিশাল অংশ কিন্তু এই সংস্কৃত এবং আরবি ভাষা থেকে প্রচুর শব্দ ধার করেছে। তো এই পুরো ব্যাপারটা থেকে আসলে কি দাঁড়াচ্ছে? মূল বিষয়টা হলো, ভাষা তো আসলে যোগাযোগের একটা মাধ্যম মাত্র, তাই না? একটা সমাজ বা দেশের প্রকৃত উন্নতি আর সম্পদ তৈরি হয় তার অন্তর্নিহিত একটা অত্যন্ত শক্তিশালী ও কাঠামোগত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। আর ঠিক এই জায়গাতেই প্রাচীন গুরুকুল ব্যবস্থা তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিল বলে দাবি করা হয়। এবার আমরা তৃতীয় পর্বে ঢুকব, যেখানে সরাসরি তুলনা করা হবে গুরুকুল আর আধুনিক কাঠামোর। আধুনিক শিক্ষায় আমরা কি দেখি? অগ্রগতি হয় একেবারে সময়ভিত্তিক। মানে আপনি যতই মেধাবী হন না কেন, আপনাকে একটা ক্লাসে ১ বছর কাটাতেই হবে। অন্যদিকে গুরুকুলে অগ্রগতি ছিল সামর্থ্যভিত্তিক বা স্কিল বেসড। এর ফলে কি হতো? কোনো মেধাবী ছাত্রের খামোখার সময় নষ্ট হতো না, সে দ্রুত পরের ধাপে এগিয়ে যেতে পারত। আবার যে ছাত্রের একটু বেশি সময় বা যত্ন প্রয়োজন, তাকে তার নিজস্ব গতিতে শেখার সুযোগ দেয়া হতো। এই যে আধুনিক শিক্ষার সবার জন্য একই মাপকাঠির পদ্ধতি, তার চেয়ে প্রাচীন পদ্ধতিটা অনেক বেশি বিজ্ঞানসম্মত ছিল বলে দাবি করা হয়েছে। আর এই প্রতিষ্ঠানগুলো কে বা কারা চালাচ্ছে, সেখানেও কিন্তু আকাশ পাতাল তফাত।
খেয়াল করে দেখবেন আজকাল অনেক বড় বড় আধুনিক স্কুল পরিচালিত হয় রিয়েল এস্টেট নির্মাতাদের দ্বারা, যাদের মূল লক্ষ্য হয়তো ঘুরে ফিরে ওই ব্যবসায়িক মুনাফা। কিন্তু গুরুকুল পরিচালিত হতো সমাজের একেবারে উচ্চশিক্ষিত পণ্ডিত, বিজ্ঞানী এবং বিষয় বিশেষজ্ঞদের দ্বারা। বলা হয় আজও যদি শিক্ষা বোর্ডগুলোতে প্রফেসর বা ডক্টরদের অগ্রাধিকার দেওয়া হয়, তবে শিক্ষার প্রতি প্রকৃত বিনিয়োগ আর আন্তরিকতা দুটোই কয়েক গুণ বেড়ে যাবে। আমাদের চতুর্থ পর্ব হল জীবনব্যাপী শিক্ষা ও মূল্যবোধ। আজকালকার আধুনিক শিক্ষায় একটা ভীষণ বড় অভাব কিন্তু রয়ে গেছে। এখানে জীবন সম্পর্কিত বিষয় বা দর্শনের কোনো বাধ্যতামূলক পাঠই নেই। এই সোশ্যাল মিডিয়ার নকল জগতে তরুণ প্রজন্ম যখন এত সহজেই হতাশা বা বিষণ্ণতার শিকার হচ্ছে, তখন অতীত মুনি ঋষিদের দর্শন বা আধ্যাত্মিক শিক্ষা কিন্তু তাদের এই মানসিক চাপ থেকে খুব সহজেই মুক্ত করতে পারত। জীবনের এই অত্যন্ত প্রাসঙ্গিক শিক্ষাটি আজকের আধুনিক সিলেবাসে প্রায় দেখাই যায় না। অন্যদিকে প্রাচীন শিক্ষায় ছাত্রজীবনকে বলা হতো ব্রহ্মচর্য। শুনলে মনে হতে পারে এ তো শুধু সংযম, কিন্তু না, এর একটা বড় অংশ ছিল বস্তুবাদ থেকে নিজেকে দূরে রাখা। ভাবুন তো, প্রতি বছর নতুন বই বা নতুন দামি ব্যাগ কেনার কোনো চাপই নেই। উঁচু ক্লাসের ছাত্ররা তাদের ব্যবহৃত বই নিচু ক্লাসের ছাত্রদের একেবারে সানন্দে দান করত। দরিদ্র ছাত্রদের ওপর থেকে আর্থিক চাপ কমানোর এটা যে কত অসাধারণ আর প্র্যাকটিক্যাল একটা পদ্ধতি ছিল তা বলার অপেক্ষা রাখে না। গুরুকুল ব্যবস্থার আরেকটা জাদুকরী দিক হল এই জীবনব্যাপী শিক্ষার সুযোগ। আজকাল তো স্কুল কলেজ পেরোলেই আমরা ধরে নিই পড়াশোনার পাঠ চুকে গেল, তাই না? কিন্তু প্রাচীনকালে জ্ঞান অর্জনের জন্য 4টে পর্যায় ছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। অর্থাৎ জীবনের যে কোনো পর্যায়ে আপনার বয়স যাই হোক না কেন, আপনি চাইলে গুরুকুলে গিয়ে জ্ঞান অর্জন করতে পারতেন। শেখার কোনো বয়স ছিল না, গুরুকুলের দরজাও কখনো বন্ধ হতো না। চলুন এবার চলে যাই আমাদের পঞ্চম পর্বে, পরিবেশ এবং স্বনির্ভরতা। আজকাল আমরা সাধারণত কখন হোস্টেল লাইফ শুরু করি? বেশিরভাগ ক্ষেত্রেই গ্র্যাজুয়েশন বা মাস্টার্স করার সময়। কিন্তু ততদিনে তো আমাদের স্বভাব বা অভ্যাস অনেকটাই পাকা হয়ে যায়। গুরুকুলে কিন্তু ব্যাপারটা এমন ছিল না। ছাত্ররা একেবারে শুরু থেকেই, ধরুন আজকের দিনের ষষ্ঠ বা অষ্টম শ্রেণীর সমতুল্য বয়স থেকেই একত্রে থাকা শুরু করত। সূত্র বলছে এত কম বয়স থেকে নিজের কাজ নিজে করার এই যে অভ্যাস, এটা বাচ্চাদের অনেক বেশি স্বনির্ভর করে তুলত আর ভবিষ্যতের যে কোনো কঠিন চ্যালেঞ্জের জন্য মানসিকভাবে একদম প্রস্তুত করে দিত। পরিবেশের দিকটা ভাবলে আরও চমকে যেতে হয়। আজকের দিনে একটা বাচ্চাকে দিনের 7-8 ঘন্টা একটা 4 দেওয়ালের মাঝে একটা নির্দিষ্ট চেয়ারে আটকে থাকতে হয়। একটু ভেবে দেখুন তো ব্যাপারটা কতটা একঘেয়ে। এর বিপরীতে গুরুকুলে ক্লাস হতো সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে, কখনো বিশাল কোনো গাছের নিচে, কখনো বা নদীর ধারে। প্রতিনিয়ত এই স্থান পরিবর্তন এবং প্রকৃতির সাথে এই যে একেবারে সরাসরি সংযোগ, এটা ছাত্রদের উন্নত মানসিক এবং শারীরিক বিকাশে জাদুকরী প্রভাব ফেলত বলে জানা যায়। দেখতে দেখতে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, উপসংহার ও কৃতজ্ঞতা। তো এই পুরো আলোচনা থেকে আমরা বেশ কয়েকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক পেলাম, যা আজকের আধুনিক প্রতিষ্ঠানগুলো চাইলে অনায়াসে কাজে লাগাতে পারে। এই যেমন সামর্থ্যভিত্তিক অগ্রগতি, পণ্ডিত নেতৃত্বাধীন পরিচালনা, বস্তুবাদ বিরোধী মানসিকতা তৈরি আর প্রকৃতির কাছাকাছি থেকে একটা গতিশীল পরিবেশে পড়াশোনা। এই প্রাচীন নীতিগুলো আধুনিক শিক্ষা ব্যবস্থাকে যে কতটা মজবুত আর স্বয়ংসম্পূর্ণ করে তুলতে পারে তা নিশ্চয়ই এতক্ষণে আমরা সবাই বেশ বুঝতে পারছি। তবে হ্যাঁ, আজকের এই আলোচনা শেষ করার আগে একটা বিশেষ ধন্যবাদ দেওয়া ভীষণ প্রয়োজন। এই পুরো বিশ্লেষণটা এত সুন্দর, নিখুঁত আর তথ্যবহুলভাবে তৈরি করার পেছনে যিনি অসামান্য সহযোগিতা করেছেন, তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ ধন্যবাদ এবং স্বীকৃতি সুপ্রানিতা মণ্ডল, শুভনীতা মণ্ডলকে। সত্যি বলতে ওনার সহায়তা ছাড়া এই খুঁটিনাটি তথ্যে ভরপুর আলোচনাটা এত নিখুঁতভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হয়তো সম্ভবই হতো না। তো সবশেষে আপনাদের সবার জন্য একটা গভীর চিন্তার বিষয় রেখে যাচ্ছি। স্রেফ একটা ভাষার চর্চা তো অনেক হলো, কিন্তু প্রকৃত শিক্ষা কাঠামোর নিরিখে আজ যে প্রাচীন নীতিগুলোর কথা আমরা জানলাম, তার মধ্যে ঠিক কোন জিনিসটা আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বেশি অনুপস্থিত বলে আপনার মনে হয়? একটু ভাববেন বিষয়টা নিয়ে। এই চিন্তার খোরাকটুকু রেখে আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। খুব শীঘ্রই নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে এভাবে গভীরে প্রবেশ করতে আবারও দেখা হবে।
ভালো থাকবেন।